বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে যে প্রবন্ধটি পড়ব সেই প্রবন্ধের নাম যুগলের নিঃসঙ্গতা। শিল্প বিপ্লব সভ্যতার ইতিহাসে মৌলিক পরিবর্তন ঘটিয়েছে। যে কৃত কৌশলের দৌলতে মানুষ তার পরিবেশে রূপান্তর ঘটিয়েছে, সেই কৃত কৌশলেই আজ মানুষের পরিবেশকে টেনে রেখেছে ধ্বংসের মুখে। আধুনিক শিল্পোন্নত সমাজগুলিতে মানুষ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যে জটিল সামাজিক প্রতিষ্ঠানগুলি মানুষ গড়ে তুলেছিল মানুষেরই প্রয়োজনে, সেই সব সামাজিক প্রতিষ্ঠানই হয়ে দাঁড়িয়েছে তার আত্মবিকাশের পথে বাধা। ম্যাক্স হেবরের সমাজতাত্ত্বিক বিশ্লেষণে, কাফকার উপন্যাসে আমলাতন্ত্রের ব্যক্তিত্ব বিনাশী যান্ত্রিকতাকে দেখানো হয়েছে। যখন হিউম্যান বিইং রিডিউস টু অ্যাপারেটাস, শিল্প বিপ্লবের ফলে পুঁজিবাদী ব্যবস্থা কায়েম হওয়ার ফলে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তার শ্রম থেকে, তার বিশ্রাম থেকে, নিজের গোষ্ঠী থেকে, এমনকি শেষ পর্যন্ত নিজের প্রাতিষ্ঠিক সত্তা থেকে, তার প্রেম আর অনুরাগের অনুভূতি থেকে। যন্ত্রকে নিজের সেবায় ব্যবহার করতে গিয়ে মানুষ হয়ে উঠেছে যন্ত্রের দাস। মানুষের জীবন হয়ে উঠেছে যান্ত্রিক। আধুনিক সভ্যতার এই যান্ত্রিক বৈশিষ্ট্য চমৎকারভাবে দেখিয়ে বলা হয়েছে, দ্য ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন মেশিন সিভিলাইজেশন ইজ ইটস টেম্পোরাল রেগুলারিটি। ফ্রম দ্য মোমেন্ট অফ ওয়াকিং, দ্য রিদম অফ দ্য ডে ইজ পাঞ্চুয়েটেড বাই দ্য ক্লক। রেনেসাঁসের সময় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার ফলে ঐতিহাসিকভাবে ঘটেছিল ব্যক্তির জাগরণ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মধ্যে নিহিত ছিল মানুষের উত্তরকালীন নিঃসঙ্গতার বীজ। পুঁজিবাদী অর্থব্যবস্থায় মডার্ন সোসাইটি কনসিস্ট অফ অ্যাটমস, ইফ উই ইউজ দ্য গ্রিক ইকুইভ্যালেন্ট অফ ইন্ডিভিজুয়াল, লিটল পার্টিকলস estranged from each other but held together by selfish interest and by the necessity to make use of each other. ভেঙে পড়েছে গোষ্ঠীগত সংগঠন, ভেঙে পড়েছে একান্নবর্তী পরিবারের আত্মীয় বন্ধুদের নিশ্চিন্ত নিরাপদ আশ্রয়। পুঁজিবাদী ব্যবস্থার দৌলতে নিজের শ্রম থেকে বিচ্ছিন্ন মানুষ ক্রমেই নিজের আত্মিক সত্তা থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়। ব্যক্তিগত সম্পর্কগুলিও হয়ে দাঁড়ায় যেন পণ্যদ্রব্যের বিকল্প। অর্থনৈতিক দেনা পাওনার সম্পর্কটাই এই ব্যবস্থায় সার্বভৌম হয়ে দাঁড়ানোই সকলেই আর চোখে সকলকে দেখে। জনসংখ্যা বাড়ছে, অতিকায় নগরগুলি যেন জনসংখ্যার চাপে বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে ভিড় আর নিঃসঙ্গতা হয়ে উঠেছে সমার্থক। গড্ডল প্রবাহের বিচ্ছিন্নতা বোধ ও নির্বেদকে চমৎকারভাবে বর্ণনা করেছেন কিরকেগার্ড। Adam was bored alone. Then Adam and Eve were bored together. Then Adam and Eve and Cain and Abel were bored in family. Then the population of the world increased, and the people were bored en masse. নিঃসঙ্গতা আর নির্বেদ মানুষের সহজাত, কিন্তু যতই ভিড় বাড়ছে, মানুষের সংগঠনগুলি অতিকায় চেহারা নিচ্ছে, ততই নির্বেদ আর নিঃসঙ্গতা হচ্ছে মানুষের সব সময়ের সঙ্গী। আমি চলি, সাথে সাথে সেও চলে আসে। মানুষের জীবন এখন দূরতম নিরাসক্ত, ব্যক্তিত্ব বর্জিত, সংগঠন সমিতিগুলির দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের বিশ্রামও যথার্থ সৃজনশীল বিশ্রাম নয়। যন্ত্রের কৃপায় অবসর বেড়েছে আমাদের, কিন্তু অবসর ভোগের মানসিকতা অর্জন করিনি আমরা। তাই আমরা অবসর যাপন করি শূন্য মনে অথবা বিবিধ নিরর্থ উত্তেজনায়। উৎকণ্ঠা আর হতাশা আমাদের আচ্ছন্ন করে ফেলেছে। আধুনিক মানুষ শিকড়হীন, সংযোগহীন, একলা। বিচ্ছিন্নতা আর নিরর্থকতা বোধে পীড়িত এই মানুষ
আস্থা হারিয়ে ফেলেছে প্রত্যয়ে আর প্রমূল্যে। অপরিসীম শূন্যতাবোধের শিকার এই মানুষ যেন পঙ্গু, যেন ডস্টয়েভস্কির ভাষায় মৃতজাত। এই অন্তর্লীন নীতির সঙ্গে সামাজিক চাপ আর সংকট মানুষকে আত্মহত্যার পথে নিয়ে যায়। সুইসাইড হ্যাজ প্রিমিটেটেড ওয়েস্টার্ন কালচার লাইক এ ডাই দ্যাট ক্যান নট বি ওয়াশড আউট। তাই আধুনিক সাহিত্যের ইতিহাসে এত বারবার আত্মহননের কথা আমরা পাই। এইভাবে দেখা যায় যেন এক প্রকার বিচ্ছিন্নতাবোধের কর্কট রোগে সমস্ত আধুনিক সমাজ আক্রান্ত হয়ে পড়েছে। Alienation as we find it in modern society is almost total. It pervades the relationship of man to his work, to the things he consumes, to the state, to his fellow men, and to himself. আমরা যেন এক নজিরহীন অনস্তিত্বের খাদের সামনে এসে দাঁড়িয়েছি। ফলে মানুষ এখন shrinks back in alarm from the void he has made for himself. মানুষ এখন এক বিরতিহীন নীতির মধ্যে বিচরণশীল। এই পরিস্থিতির অপ্রতিরোধ্য পরিণাম হিসেবে গত 1 শতাব্দীর ইউরোপীয় সাহিত্যে আমরা গণনাতীতবার, নিঃসঙ্গতা ও একাকিত্ব এবং বিচ্ছিন্নতাবোধের চেতনার সঙ্গে মুখোমুখি হই। ইয়েটস, রিলকে, পাউন্ড, এলিয়েটের কাব্যে, ডস্টয়েভস্কি, কাফকা, মান, জিদ সাত্রে, কামু, হেমিংওয়ের উপন্যাসে, বেকেট, আওয়েনেস্কোর নাটকে, শেষহীন এই তালিকা। মানুষের এই অসহায় একাকিত্বের চিত্রণ বাদ দিয়ে যেন আধুনিক সাহিত্য হতেই পারে না। আধুনিক সাহিত্যের চরিত্রগুলি স্ট্রেইন, টাইম রিডেন ফেসেস নিয়ে স্বপ্নের মধ্যেও যেন আমাদের মনের দিগন্তে হানা দেয়। নষ্ট হয়ে যাওয়া মানুষের সম্পর্কগুলো, মানুষের সম্পর্কহীনতার হাহাকারে বারে বারে আমাদের সামনে উপস্থিত হয়। মানুষের মুখ দেখে, মানুষের মুখ দেখে, শিশুদের মুখ দেখে যারা আহ্লাদ পায় না, সেই সব একা আলাদা মানুষের জীবনের জটিলতা আধুনিক সাহিত্যের একটি বড় জায়গা জুড়ে আছে। নরনারীর মিলন যখন পরিপূর্ণ, সে মুহূর্ত বাঁশির গানের মতো, কিন্তু সেখানে দাম্পত্য বন্ধনে নাথিং উইথ নাথিং কে যুক্ত করা হয়, তখন সে এক দুঃসহ দুর্বহ বোঝা। রবীন্দ্রনাথের কথা সাহিত্যে সেই দাম্পত্য একাকিত্বের চেহারা সর্বাংশে আধুনিক বিচ্ছিন্নতাবোধের সঙ্গে মেলে না বটে, কিন্তু দাম্পত্য পঙ্গুতার সেই রূপায়ণের মধ্যে নিঃসঙ্গতাবোধের আধুনিক রুগ্নতার জায়মান বৃষ্টিকে যেন আমরা পেয়ে যাই। বীথিকা কাব্যের দুঃখী কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন, দক্ষিণ পবনে নব বসন্তের কুঞ্জবনে দুটি নরনারীকে কটাক্ষপাতে দেখে একাকী মানুষ মনে হয় সে বড় নিঃসঙ্গ, ফলত সে বড় দুঃখী। তার মনে হয় সমস্ত জগৎ যেন তার সঙ্গীহীনতাকে ধিক্কার দিচ্ছে। তার মনে হয় ফাল্গুনের এই ছন্দ, এই গান, এই মাধুর্যের দান যুগে যুগান্তরে শুধু মধুরের তরে কমলার আশীর্বাদ করিছে সঞ্চয়, সে তোমার নয়। সেই একালা দুঃখী মানুষকে সান্ত্বনা দিয়ে কবি জানিয়েছেন, দুইজনে পাশাপাশি যবে রহে একা, তার চেয়ে একা কিছু নাই এ ভুবনে। যুগলের নিঃসঙ্গ তার মতো দুর্বহ দারুণ নিষ্ঠুর বিচ্ছিন্নতা আর নেই। তাকে বিরহ বললে ভুল করা হবে। বিরহের শূন্যতা তো শূন্য নয়, কিন্তু যুগলের এই বিচ্ছিন্নতা পরম শূন্যতাময়। সম্পর্ক প্রতিষ্ঠার মধ্যে দিয়েই মানুষের পূর্ণতা। এই নিঃসম্পর্কিত মানুষ খণ্ডিত। সম্পর্কহীনতা মানুষের পক্ষে শুধু বেদনার নয়, সেজন্য এক অভিশাপ। দাম্পত্য সম্পর্ক মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কের মধ্যে নানাভাবে নেমে আছে বিচ্ছিন্নতা, যোগ সূত্রহীনতা।
তখন নিকটতম দুটি মানুষের মধ্যে মানসিক চলাচলের সব হেতু দীর্ণ হয়ে যায়। যাদের হওয়া উচিত ছিল নিবিড়তম আত্মীয়, তারা কাছে থেকেও যখন দূরে সরে যায়, তখন তাদের মধ্যে নেমে আসে যে নীরবতা, সে তো আদরণীয় মৌন নয়। এই নীরবতা নয় সেই নীরবতা, যে নীরবতায় মধু জমে ওঠে, স্মৃতিলোক উন্মথিত করে জাগর চেতনায় উঠে আসে শব্দ চিত্র সুর, যে সমতাময় নির্জনতায় আবেগপুঞ্জ সংহত হয়। সেই নীরবতা সৃজনশীল, কিন্তু যুগলের নিঃসঙ্গতা বন্ধা। এই বিযুক্তি, এই বিযোগ, নরনারীর সম্পর্কহীনতা জনিত নিঃসঙ্গ একাকিত্ব আমরা রবীন্দ্রনাথের কথা সাহিত্যের মধ্যে বারে বারে পেয়ে যাই। দাম্পত্য সম্পর্কের মধ্যেও যে সম্পর্কহীনতার একাকিত্ব মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে, জীবনানন্দের মাল্যবান উৎপলার যুগুপসময় জীবন, তারই পূর্বাভাস পেয়ে যাই আমরা রবীন্দ্র রচনায় যুগলের নিঃসঙ্গতার বর্ণনায়। বধূ শুয়ে থাকে পাশে, কিন্তু আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, আমাদের একলা করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। স্বামী স্ত্রীর একাকিত্ব রবীন্দ্রনাথের কথা সাহিত্যে অনেক সময় সামাজিক অর্থনৈতিক কারণের সূত্র ধরে আসে। ধনলিপ্সু ঈর্ষাপরায়ণ মোক্ষদা সুন্দরী নিষ্পৃহ নিষ্কর্মা স্বামী বৈদ্যনাথের খেলনা বানানোর খেয়ালে মর্মান্তিক ক্ষিপ্ত হয়। সন্ন্যাসীকে দিয়ে সোনা বানানোর চেষ্টায় ঠকেও শিক্ষা হয়নি তার। কাশীতে এক পোড়ো বাড়ি কেনা হয় গুপ্তধনের আশায়। অনিদ্রায় বৃথা আশায় বৈদ্যনাথের সন্তোষ স্নিগ্ধ চোখে মুখে মধ্যাহ্নের মরুবালুকার মতো একটা জ্বালা প্রকাশ পেতে থাকল। ব্যর্থ মনোরথ বৈদ্যনাথ বাড়ি ফিরে এলে রাত হইতে লাগিল, কিন্তু দুজনার মুখে একটি কথাও নাই। বাড়ির মধ্যে কি একটা যেন ছমছম করিতে লাগিল, এবং মোক্ষদার ঠোঁট দুটি ক্রমশ বজ্রের মতো আটিয়া আসিল। বৈদ্যনাথকে বাইরে রেখে মোক্ষদা যখন দরজা বন্ধ করে দিল, তখন আপন আত্মীয় হইতে আরম্ভ করিয়া অনন্ত আকাশের নক্ষত্র কেহই এই লাঞ্ছিত ভগ্ন নিদ্র বৈদ্যনাথকে একটি কথাও জিজ্ঞাসা করিল না। আধুনিক মানুষ কনজামশন হাংরি। পণ্য সামগ্রী, যাকে জীবনানন্দ বলেছেন সংকলিত জিনিসের ভিড়, যা শুধু বেড়ে যায়, তার প্রতি প্রলোভনও বিচ্ছিন্নতাবোধের একটা কারণ। ফণীভূষণ সাহার স্ত্রী মণিমালিকা স্বামীকে ঢাকাই শাড়ি এবং বাজুবন্ধ যোগবার যন্ত্রস্বরূপ জ্ঞান করত। স্ত্রীকে ফণীভূষণ আর অন্য 5 জনের থেকে বিচ্ছিন্ন করে কর্মস্থলে নিজের কাছে রেখেছিল। সে জানত না স্ত্রীকে একলা নিজের কাছে রাখলেই যে সবসময় বেশি করে পাওয়া যায় তা নয়। গৃহস্থালিতে মণিমালিকার তৎপরতা ছিল, এবং ফলে ফণীভূষণের আরামের কোনো অভাব ছিল না। কিন্তু ফণীভূষণের হৃদয় কি যেন কি নামক একটা দুঃসাধ্য উৎপাত অনুভব করিত, এবং তার হৃদয় শূন্য রয়ে গিয়েছিল। সুবর্ণ মাণিক্যের প্রতি যে রুগ্ন মুগ্ধ আকর্ষণ স্ত্রীর সঙ্গে স্বামীর ব্যবধান রচনা করেছিল, সেই সুস্থ আকর্ষণের পরিণামেই মণিমালিকা প্রাণ হারিয়েছিল। শারীরিক পঙ্গুতাও রচনা করে দূরতিক্রম্য ব্যবধান। ডাক্তার স্বামী অবিনাশের চিকিৎসার দোষে দৃষ্টিদানের নায়িকা অন্ধ। স্ত্রী স্বামীর দ্বিতীয় বিবাহ দিতে চাইলে অবিনাশ কঠিন শপথ বাক্য উচ্চারণ করে। তার স্বামী ললাটে একটি নির্মল চুম্বন করিলেন। সেই চুম্বনের দ্বারা আমার যেন তৃতীয় নেত্র উন্মিলিত হইল। সেই ক্ষণে আমার দেবীত্বে অভিষেকে হইয়া গেল। যৌনতামুক্ত নির্মল চুম্বনে দেবীত্বে যেই প্রতিষ্ঠা হল, অমনি স্ত্রীত্ব যেন তার চলে গেল। স্বামীর সঙ্গে তার যে চোখে দেখার বিচ্ছেদ ঘটেছে, সে একটা কারণ। ইতিমধ্যে এসে গেছে মানসিক বিচ্ছিন্নতা অন্য কারণেও। আর্থিক অসচ্ছলতার দিনে যে স্বামী ছিল রোগী সেবায় একনিষ্ঠ,
আর্থিক সচ্ছলতার সঙ্গে ডাক্তারি যখন তার কাছে ব্যবসা হয়ে ওঠে, তখন অবিনাশের স্ত্রীর মুখে অন্ন রোচে না। আমরা দুজনে যেমনভাবে জীবন আরম্ভ করিয়াছিলাম, আজ তাহা পৃথক হইয়া গেছে। দূরত্বের আরেক কারণ হয়ে দাঁড়ালো হেমাঙ্গিনী, অবিনাশের পিসিমার ভাসুরঝি। হেমাঙ্গিনী পরিস্থিতি বুঝে চলে গেলেও গোপনে গোপনে তারই সঙ্গে অবিনাশের দ্বিতীয় বিয়ের আয়োজন হয়। স্ত্রীর কাছে ধরা পড়ে গেলে অবিনাশ জানায় তার বিয়ের কারণ। তোমার অন্ধতা তোমাকে এক অনন্ত আবরণে আবৃত করিয়া রাখিয়াছে, সেখানে আমার প্রবেশ করিবার জো নাই। দৃষ্টিদান গল্পটি অবশ্য পরিণাম রমণীয়, কিন্তু মধুর সমাপ্তি তো সবসময় ঘটে না। ঘটেনি শুভার জীবনে। চণ্ডীপুরের বাণীকণ্ঠের মেয়ে বোবা, এই জন্য সাধারণ বালক বালিকারা তাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। গৃহপালিত পশুর সেবায় আর মাছ ধরার উৎসাহী গোস্বামীদের নিষ্কর্মা ছেলে প্রতাপ বাদে প্রকৃতি তার একমাত্র সঙ্গী। মহাকাশের তলে কেবল একটি বোবা ও প্রকৃতি ও একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। সমাজ সমালোচনায় বিব্রত বাবা মা তাকে বিয়ে দেওয়ার জন্য কলকাতা নিয়ে গেল। নীরব চোখের জলের ধারায় তার আপত্তি গ্রাহ্য হল না। সে যে বোবা এ কথা গোপন করে শুভার বিয়ের দেওয়া হলো। সে প্রতারণা করেনি, তবু শাস্তি পেল সেই। সে চারদিকে চায়, ভাষা পায় না। যাহারা বোবার ভাষা বুঝিত, সে আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না। বালিকার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল। অন্তর্যামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না। একেবারে স্বামী চোখ কান দিয়ে পরীক্ষা করে এক ভাষাবিশিষ্ট কন্যা বিয়ে করে আনল। অবিনাশের স্ত্রী এবং শুভার শরীরে পঙ্গু, কিন্তু যারা শরীরে পঙ্গু নয়, মনের দিক থেকে তারাই পঙ্গু। ব্যক্তিগত মনস্তত্ত্বের জটিলতা ও লিজার সঙ্গে সম্পর্কের মধ্যে দিয়ে ডস্টয়েভস্কির নায়কের উপলব্ধি। উই আর অল ক্রিপলস, এভরি ওয়ান অফ আস, মোর অর লেস। এইসব মানুষ সম্বন্ধে খাটে। ঝড় জলে চিতা নিভে গেলে সমরণের চিতা থেকে উঠে এসে মহামায়া গিয়েছিল প্রণয়াসক্ত সেই রাজীবের গৃহে, যে রাজীবের ভালোবাসাকে সে এতদিন গ্রাহ্য করেনি। রাজীবকে মহামায়া প্রতিজ্ঞা করিয়েছিল সে তার ঘোমটা খুলবে না, মুখ দেখবে না, তবে সে তার ঘরে থাকবে। মহামায়া এখন রাজীবের ঘরে, কিন্তু রাজীবের মনে সুখ নেই। অধিক নহে, উভয়ের মধ্যে কেবল একখানি ঘোমটার ব্যবধান, কিন্তু সেই ঘোমটাটুকু মৃত্যুর মতো চিরস্থায়ী, অথচ মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক। অহরহ পাশে থেকেও মহামায়া যেন এত দূরে চলে গেছে যে রাজীব তার নাগাল পায় না। এমনি করেই এই দুই সঙ্গীহীন একক প্রাণী কতকাল একত্র যাপন করেছিল। দুজনে একত্র থেকেও দুজনেই একা। বর্ষার এক রাত্রে যেন প্রকৃতির প্ররোচনায় রাজীব সেই দুঃসহ সান্নিধ্য, যার অন্য নাম চূড়ান্ত নিঃসঙ্গতা, তা সহ্য করতে না পেরে ঘোমটা খুলে দেখেছিল চিতার আগুন মহামায়ার বামগণ্ড লেহন করে ক্ষুধার চিহ্ন রয়ে গেছে। প্রতিজ্ঞা ভঙ্গে মহামায়া চলে গেল, আর মহামায়ার ক্ষমাহীন চিরবিদায়ের নীরব ক্রোধানল চিরকালীন জন্য রাজীবকে দগ্ধ করে দিয়ে গেল। বনোয়ারি আবিষ্কার করে ছোট ভাই বংশী শুধু হালদার গোষ্ঠীর নয়, স্ত্রী কিরণ সেও সম্পূর্ণ তার নয়, সেও হালদার গোষ্ঠীর। বংশীর পুত্র জন্মের পর নিঃসন্তান কিরণ তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লে। স্ত্রীর সঙ্গে বনোয়ারির মিলনে বিস্তর ফাঁক পড়তে লাগল। সম্পত্তি নিয়ে মৃত বংশীর পুত্র হরিদাসের প্রতি ঈর্ষা, পিতার উইলে নিয়ে মনক্ষোভ, বনোয়ারির পরবর্তী অনুতাপ, সমস্ত পার হয়ে একদিন সে যেন অনেক দিন পরে কিরণকে দেখল। সেই তন্নি এখন আর তন্নি নেই। কখন মোটা হইয়াছে সে তাহা লক্ষ্য করে নাই। হালদার গোষ্ঠীর বড় বউয়ের উপযুক্ত চেহারা তাহার ভরিয়া উঠিয়াছে। আর কেন?
এখন অমরু শতকের কবিতাগুলো বনোয়ারির অন্য সমস্ত সম্পত্তির সঙ্গে বিসর্জন দেওয়াই ভালো। বাপের শ্রাদ্ধ পর্যন্ত অপেক্ষা না করে নিঃসঙ্গ বনোয়ারি হালদার গোষ্ঠীর বাইরে চলে যায়। কখনো কখনো যুগলের মাঝখানে এসে যায় তৃতীয় মানুষ, রচনা করে সেতুহীন ব্যবধান। অসুস্থ হরসুন্দরী জোর করে স্বামী নিবারণের দ্বিতীয়বার বিয়ে দিয়েছিল কিশোরী শৈলবালার সঙ্গে। প্রথমে অনাদরের ভান করত নিবারণ, কিন্তু পরে শৈলের প্রতি তার তীব্র আকর্ষণ লক্ষ্য করে হঠাৎ একটি জ্বলন্ত বজ্র শলাকা দিয়ে কে যেন হরসুন্দরীর চোখ খুলিয়া দিল। সেই তীব্র তাপে চোখের জল বাষ্প হইয়া শুকাইয়া গেল। 8 বছর বয়সে সে বাসর কক্ষে প্রবেশ করেছিল। 27 বছর পরে তা ত্যাগ করে হরসুন্দরী নতুন বৈধব্য শয্যায় স্থান নিল। তার মনে হলো জীবনের সফলতা থেকে যেন চিরকালকে তাকে বঞ্চিত করে এসেছে। এই প্রবঞ্চিতা নারী দাম্পত্য সম্পর্কের মধ্যে থেকেও স্বামীর সঙ্গে পুরোপুরি বিযুক্ত হয়ে গেল। পরে আত্মাদরে অন্ধ শৈলবালার মৃত্যু হলে নিবারণ সুখের মধ্যেও একটা মুক্তির আনন্দ পেয়েছিল, যেন একটা দুঃসহ বোঝা নেমে গেল। দীর্ঘদিন পর হরসুন্দরীর শয়ন কক্ষে চির অধিকারীর মতো নয়, যেন চোরের মতো নিবারণ প্রবেশ করল। হরসুন্দরীও একটি কথা বলিল না, নিবারণও একটি কথাও বলিল না। উহারা পূর্বে যেমন পাশাপাশি শয়ন করিত, এখনও সেইরূপ পাশাপাশি শুইল, কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রহিল। তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না। শারীরিক সান্নিধ্য সত্ত্বেও দূরতিক্রম্য হয়ে রইল তাহাদের মানসিক বিচ্ছিন্নতা। দক্ষিণাচরণ বাবুর রুগ্ন স্ত্রীও তাকে বাধ্য করেছিল দ্বিতীয় বিবাহে, কিন্তু পত্নী মনোরমার সঙ্গে দক্ষিণাচরণ বাবুর যথার্থ সংযোগ গড়ে উঠল না, মৃত প্রথমা মধ্যবর্তনীর হয়ে থাকায়। স্বামী স্ত্রীর নৈকট্যের প্রতিটি মুহূর্ত মনে হয় সে যেন মনোরমার দিকে আঙ্গুল দেখিয়ে বলছে, ও কে, ও কে, ও কে গো। ধনী গৃহে চারুলতার কোনো কাজ ছিল না, কোনো অভাব ছিল না, আবার চারুদিগের সঙ্গে যেন তার কোনো যোগ ছিল না। বহির্জগতের ব্যাপারে ব্যস্ত স্বামী ভূপতির সঙ্গেও চারুলতার কোনো মানসিক যোগ ছিল না। ভূপতির পিস্তুত ভাই অমলের জন্য ছোটোখাটো শখের খাটুনিতে তার হৃদয়বৃত্তির চর্চা ঈষৎ চরিতার্থ হইত। বাগান তৈরির প্ল্যান এবং সাহিত্য চর্চার মধ্য দিয়ে তাদের মধ্যে এক প্রচ্ছন্ন সম্পর্ক গড়ে ওঠে। অর্থ সংকটে বিশ্বাসঘাতকতার বিব্রত ভূপতি চারুর কাছে ফিরে আসে, কিন্তু সংযোগ গড়ে ওঠে না। চারু তার কাছে লেখার খাতা গোপন করে, দুজনের মধ্যে কথা জোগায় না। অমল বিলেত চলে যায়, মাঝখানে থেকে সরে যায়, কিন্তু এই দম্পতির মধ্যে সংযোগের সূত্র আর গড়ে ওঠে না। দুঃখ দুর্দশার সঙ্গে ভূপতির যুদ্ধে চারুলতা তার সঙ্গিনী হতে পারে না। ভূপতি সাহিত্য পড়ে শোনাতে গেলে চারু উৎসাহ পায় না। তাদের মধ্যে যে ছোট ছোট বাক্য বিনিময় হয়, সে তাদের বিচ্ছিন্নতারই প্রমাণ। অমল চলে যাওয়ার যে অগাধ শূন্যতা, তার আবিষ্কারে চারুও হতবুদ্ধি হয়ে যায়। তাহার সমস্ত কর্তব্যের অন্তঃস্তরের তলদশে সুরঙ্গ খনন করিয়া সেই নিরালোকে নিস্তব্ধ অন্ধকারের মধ্যে অশ্রুমালা সজ্জিত একটি গোপন শোকের মন্দির নির্মাণ করিয়া এক সময়ে অস্পষ্ট সন্দেহ ভূপতির কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল চারু অমলের প্রতি অনুরক্ত। এই মর্মান্তিক আবিষ্কারে চারুর মন পাবার জন্য ভূপতি যে সাহিত্য চর্চা শুরু করেছিল, সেই খাতাপত্র সে চারুর সামনেই পুড়িয়ে ফেলে। অথচ চারুর পরিস্থিতিতে সে সমবেদনাও বোধ করে। স্বামীর প্রতি তার প্রাণপণ কর্তব্য পালনের বঞ্চনার চেয়ে করুণ আর কি হতে পারে। অপ্রকাশ্য, অপরিহার্য, অপ্রতিবেদয় দুঃখ ভার নিয়ে তাকে নিত্য কাজ করতে হচ্ছে। ডাক্তার যেমন সাংঘাতিক ব্যাধিগ্রস্ত রোগীকে দেখে, ভূপতি তেমনি করে নিঃসম্পর্ক লোকের মতো চারুকে দূর থেকে পর্যবেক্ষণ করে। শারীরিকভাবেও দূরে সরে যাওয়ার জন্য সে মহীশূরে চলে যাচ্ছে। বিদায়কালে চারুর সঙ্গে যেতে চাইলে ভূপতি না করে। তার অবস্থা দেখে ভূপতি যখন
সম্মত হয় তখন চারু না করে। দুজনের হেতে নাতে মেলে না। মুগ্ধা আশারও স্বামীর সামনে পৃথিবীর সংসার সমস্ত বিস্বাদ হয়ে গিয়েছিল। স্বামী মহেন্দ্র যখন বিনোদিনীর প্রতি আকর্ষণের তীব্রতায় মাতাল, বিনোদিনীকে লেখা মহেন্দ্রের চিঠি পড়ে আশার সমস্ত অবলম্বন যেন খসিয়া পড়িয়া গেল। শরীরের সমস্ত স্নায়ু পেশি যেন একেবারেই হাল ছাড়িয়ে দিল। নিঃশ্বাস লইবার যেন বাতাসটুকুও পর্যন্ত রহিল না। সূর্য তাহার চোখের উপর হইতে সমস্ত আলো যেন তুলিয়া লইল। সে কি করবে, কাকে ডাকবে, কোথায় যাবে এই নিঃসঙ্গ রমণী? মহেন্দ্র বিনোদিনীকে গা থেকে নিয়ে আসার পর মহেন্দ্রের সঙ্গে আশার দেখা হয়, ছাদে দেখা হয়, কিন্তু কেউ কোনো কথা খুঁজে পায় না। অনেক পরে বিনোদিনী কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে মহেন্দ্র ফিরে এলে আশার মস্তিষ্কের মধ্যে রক্তস্রোতের মধ্যে যেন বিসর্জনের বাদ্য বাজতে থাকে, এবং মহেন্দ্রকে তার পরপুরুষ যেন পরপুরুষেরও অধিক অপরিচিত মনে হতে থাকে। সন্দীপের দেশাত্মবোধের মহান্দ উন্মাদনা, তার দুর্দান্ত ইচ্ছার প্রলয়মূর্তি বিমলা নিখিলের মধ্যে ব্যবধান রচনা করেছিল। প্রকৃতির ডাক্তারিতে ব্যথা অসার করবার অনেক ওষুধ আছে। যখন কোনো একটা গভীর সম্বন্ধের নারী কাটা পড়তে থাকে, তখন ভিতরে ভিতরে কখন যে সেই ওষুধের যোগান ঘটে তা কেউ জানাতে পারে না। অবশেষে একদিন জেনে ওঠে, দেখা যায় মস্ত একটা ব্যবচ্ছেদ ঘটে গিয়েছে। ব্যবচ্ছেদ ঘটে গেল স্বামী স্ত্রীর মধ্যে। আগে সন্দীপ বিমলার নানা পরামর্শের মধ্যে নিখিলেশেরও স্থান ছিল। এখন অনেক রাতে বিমলা খুব গভীর ঘুমে ঘুমিয়ে না পড়লে আমার পক্ষে শুতে যাওয়া ভারী কঠিন হয়। দিনের বেলা তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তাও চলে, কিন্তু বিছানার মধ্যে একলা রাতের নিস্তব্ধতায় তার সঙ্গে কি কথা বলবো? তাদের শোবার ঘরে খাট, আলনা, আয়না, অনেক আসবাব, কিন্তু নিখিলেশ অনুভব করে সেখানে তার সর্বব্যাপী হৃদয়টি নেই। পরে তাদের শোবার ঘরও আলাদা হয়েছে। মহেন্দ্র আশা বিমলা নিখিলেশের পুনর্মিলন হয়েছিল, কিন্তু মধ্যবর্তী মানুষেরা দূরে সরে যাওয়ায় সত্ত্বেও কি স্থায়ী বিচ্ছিন্নতার রেখা এঁকে দিয়ে যায়নি? উর্মিমালাকে নিয়ে যখন শশাঙ্কের লাগলো চোখে ঘোর, মন উঠল আবিল হয়ে, তখন মিথ্যা 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 হয়ে যায় শর্মিলার দাম্পত্য জীবন। উর্মিমালা ডাক্তারি শিখতে বিলেত চলে গিয়ে দাম্পত্য সম্পর্কে জোড়া দিয়ে যায় বটে, কিন্তু চিরকাল সেও কি স্বামী স্ত্রীর মাঝখানে অদৃশ্য মধ্যবর্তিনী হয়ে থাকে না? একদিকে মধুসূদনের অধিকারবোধের হুকুমদারি, অন্যদিকে কুমুর স্পর্শকাতর আত্মনিবেদনের পরিশীলিত আয়োজন। মিলন হয় না তাই। স্বামীর আদেশে কুমু যখন শয়নকক্ষে আসে, দেখে মনে হলো এ যেন বিধবার মূর্তি। ওর স্বামী আর ওর মাঝখানে যেন একটা নিস্তব্ধ মৃত্যুর সমুদ্র। প্রণয়িনী মিলেনার সঙ্গে বিচ্ছিন্নতা বেড়ে গেলে কাফকা যেমন লিখেছিলেন, হোয়াট ইউজ টু বি এ ডিভাইডিং থ্রেড ইজ নাও এ ওয়াল, অর এ মাউন্টেন রেঞ্জ, অর এদার এ গ্র্যাভ। মধুসূদন প্রতিজ্ঞা করেছে, কুমু ডাকলে তবে সে শুতে আসবে, নইলে বসে থাকবে বৎসরের পর বৎসর। কিন্তু কুমুও ডাকতে পারে না। দুপারে দুজনে নীরবে বসে, রাত্রির শেষ নেই, মাঝখানে একটা অলঙ্ঘনীয় নিস্তব্ধতা। অবশেষে একসময় সমস্ত শক্তিকে সংহত করে কুমু মধুসূদনকে শুতে ডাকে। স্বামী স্ত্রীর এই প্রেমহীন মিলন কুমু অনুভব করে অসুচিতা ও আন্তরিক অসতীত্ব বলে। মধুসূদন কখনো কুমুকে পেতে আকুল হয়, কখনো দম্ভ তার আকুলতাকে বাধা দেয়। মাঝে মাঝেই দুজনের মধ্যে সহজ কথাবার্তা অসাধ্য হয়ে ওঠে। গর্ভস্থ সন্তানের দায়ে শেষ পর্যন্ত কুমু স্বামীর ঘরে ফিরে এসেছিল বটে, কিন্তু যে অজাত সন্তানকে তার মনে হয় দৈবের অন্যায়, সে কি স্বামী স্ত্রীর ব্যবধান ঘোচাতে পারে? অসুস্থ নীরজা ও আদিত্যের মাঝখানে যখন সরলা এসে দাঁড়ায়, তখন নীরজার জীবনে দিনে দিনে ফাঁকি বাড়তে থাকে। বেদনার ঘূর্ণি বাতাস নীরজার অন্তরে বেগ পেয়ে উঠেছিল। অর্কিড ঘরের অধিকার নিয়ে ঝড় বয়ে যায়। পরে অনুতপ্ত নীরজা
ভেবেছিল যে সরলা যুগলের মাঝখানে নিঃসঙ্গতার ব্যবধান রচনা করেছে, তাকে বনের মতো বুকে টেনে নেবে, কিন্তু পারেনি। মুমূর্ষ নারী আদিত্যকে হারানোর সব হারানোর শূন্যতাময় ঈর্ষায় প্রেতিনীর মতো দাঁড়িয়ে উঠল ঢিলে সেমিজ পরাপাণ্ডুবর্ণ শীর্ণমূর্তি। সরলাকে ডাকল রাক্ষসী বলে, বলল, শেল বিদ্ধ তোর বুকে, শুকিয়ে ফেলব তোর রক্ত। 15 বছরের বিবাহিত জীবন, কিন্তু স্বামী বা সংসারের সঙ্গে কোনো হৃদ্য সম্পর্ক গড়ে ওঠেনি মৃণালের। সে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা নিয়ে জন্মেছে। মেয়ে মানুষের পক্ষে এই এক বালাই। বুদ্ধিমত্তাই তাকে স্বতন্ত্র করে দেয়। এতুই সে একলা যে, সে যে কবিতা লেখে, সেখানেই আমার মুক্তি। 15 বছরের মধ্যে সেই খবর কেউ জানতেই পারে না, বাড়ির মানুষদের নয়। গায়ের মেয়ে মৃণালের বরং গৃহপালিত পশুগুলিকে চিরপরিচিত আত্মীয় মনে হয়। মাতৃত্ব হয়তো সংসারের সঙ্গে আরেক ধরনের যোগসূত্র প্রতিষ্ঠা করতে পারত, কিন্তু মেয়ে তার জন্মেই মারা গেল। সম্পর্কহীনতার সংকট চূড়ান্ত হল বড় জায়ের বোন দুর্ভাগিনী বিন্দুকে সে হৃদয়ের আশ্রয় দেওয়ায়। আপদ বিদায় করতে তাকে বিয়ে দেওয়ার হয় এক পাগলের সঙ্গে। বিন্দু পালিয়ে আসে, কিন্তু পরে মৃণালের সমস্যা দেখে ফিরে যায় শ্বশুর বাড়িতে। বিন্দুকে নিয়ে পুরী চলে যাওয়ার পরিকল্পনা করেছিল মৃণাল, কিন্তু বিন্দু সব সংকটের নিরসন হয়ে যায় আত্মহননের পথে। কুষ্ঠরোগী স্বামীকে কোলে করে বেশ্যালয়ে পৌঁছে দিচ্ছে পত্নী। স্ত্রীর এই পাতিব্রতের আদর্শ ব্যক্তিত্বময়ী, আর সেই কারণেই নিঃসঙ্গ, মৃণালের কাছে গ্রাহ্য নয়। তাই বিন্দুর মৃত্যুতে তার মেজ বউয়ের খোলস ছিন্ন হয়ে যায়, বড় হয়ে ওঠে তার প্রাতিষ্ঠিক মনুষ্যত্ব। মেয়েটাই তার আপন মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। বনোয়ারি হালদার গোষ্ঠীর বেষ্টন ভেঙে চাকরির অছিলায় আত্মপরিচয় খুঁজতে বেরিয়েছিল। মৃণালও 27 নম্বর মাখন বড়ালের গল্লি থেকে বেরিয়ে পড়ল তীর্থযাত্রার নাম করে। আসলে লেগে থাকাই তো বেঁচে থাকা, সে অস্তিত্বের অর্থ খোঁজার জন্য। মাতৃহারা হৈমন্তী ঋষিকল্প বাবার কাছে পশ্চিমে মানুষ হয়েছিল। মৃণালের মতো হৈমন্তীও স্বামীর সংসারে নিজেকে মানাতে পারেনি। পড়াশোনা ভালোবাসে, শাশুড়ির কথা মতো নিজের 17 বছর বয়সকে অন্যদের কাছে 11 বানিয়ে বলতে পারে না। পূজার্চনা পদ্ধতি জানে না বলে তাকে বলা হয় নাস্তিক মেয়ে। বাবাকে নিয়ে সর্বদা তাকে বিদ্রূপ করা হয়, যেহেতু সবাই বুঝে গেছে বাবার জন্যই তার মনের কমলতম স্থানটি সুরক্ষিত। একদিন তার স্বামী দেখে একটি জানলায় হৈমি চুপ করিয়া বসিয়া পশ্চিমের দিকে চাহিয়া, সেই দিকে মল্লিকদের বাগানের কাঞ্চন গাছ গোলাপি ফুলে আচ্ছন্ন। আমার বুকে ধক করিয়া একটা ধাক্কা দিল। মনের মধ্যে একটা অনবধানতার আবরণ ছিঁড়িয়া পড়িয়া গেল। এই গভীর নিঃশব্দ বেদনার রূপটি আমি এতদিন এমন স্পষ্ট করিয়া দেখি নাই। আমার বুকের ভিতরটা হু হু করিয়া উঠিল। আজ হঠাৎ আমার অত্যন্ত নিকটে অতি বৃহৎ একটা নৈরাশ্যের গহ্বর দেখিতে পাইলাম। সেই নৈরাশ্যময় নিঃসঙ্গতার গহ্বর হৈমন্তীর স্বামীর পূরণ করতে পারেনি। হৈমন্তীর মৃত্যুর ইশারায় গল্প শেষ হয়েছে। মৃণাল মার্কেন্ডেয়র পুরাণের কুশিবংশীয় ব্রাহ্মণের পত্নীর পাতিব্রতের আদর্শকে অস্বীকার করেছিল। হৈমন্তীর স্বামী আত্মাধিকার দিলেও পৌরাণিক আদর্শকে কাপুরুষের মতো মনে হয়েছিল। যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দিবার দাবি করিয়াছিল, তাহার মধ্যে আমিও যে ছিলাম। আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যাহারা গান করিয়া আসিয়াছে, আমিও যে তাহার মধ্যে একজন। তাই বুকে রক্ত দিয়ে তাকে দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখতে হয়। কিন্তু পরিস্থিতি ঘটতে পারে একেবারে বিপরীত ধরনের। দাম্পত্য সম্পর্কের প্রত্যাশিত নিবিড়তার মধ্যে মানসিক চলাচলের অনুপস্থিতি মর্মান্তিক হয়ে উঠেছে ইঙ্গিতময় গৃহপ্রবেশ গল্পে। যতীন মৃত্যুসজ্জায়, কিন্তু ছোট বোনের অন্নপ্রাশনে বাপের বাড়ি যাওয়াটাই তার স্ত্রী মণির কাছে বড়। মণির হৃদয়ের জাগরণ ঘটেনি। মাসি যতই গোপন করুক, যতীনের প্রতি মণির কোনো আকর্ষণ নেই।
দুই যন্ত্র দুই সুরে বাঁধা, একসঙ্গে আলাপ চলা বড় কঠিন। তাদের মধ্যে দুটো চারটে টানাবোনা কথার পরে কথার সূত্র একেবারেই ছিঁড়িয়া ফাঁক হইয়া গেছে। তাহার পরে সন্ধ্যায় নীরবতা যেন লজ্জায় মরিতে চাহিয়াছে। ধূসর সত্য যখন মাসির সহৃদয় গোপনতার ছলনা ছেদ করে প্রকাশ হয়ে গেছে, তখন যতীন চোখে অন্ধকার দেখছে। সে স্বপ্ন দেখছিল মণি দরজা ঠেলে ঘরে আসতে চাইছে, কিন্তু দরজা ফাঁক হলো না। মণি চিরকাল আমার ঘরের বাইরেই দাঁড়িয়ে রইল। নিঃসঙ্গতা, সম্পর্কহীনতার বেদনা রবীন্দ্রনাথ আশৈশব জেনেছিলেন। বৃহৎ পরিবারের মধ্যে ছিল এক নিঃসঙ্গ বালক, পরিবারেও একা, স্কুলেও একা। খ্যাতিময় প্রৌঢ়তা ও বার্ধক্যের দিনগুলোতেও তিনি একা। প্রমথ চৌধুরীকে তিনি লিখেছেন, আমি বন্ধুবান্ধব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। রমা রলা তার ভারতবর্ষ দিনপঞ্জিতে লিখেছেন, রবীন্দ্রনাথ নিজের দেশে বিচ্ছিন্ন। পুরুষ যেখানে অসাধারণ সেখানে সে নিরতিশয় একলা, নিদারুণ তার নিঃসঙ্গতা। রবীন্দ্রনাথের নিজের সম্বন্ধে সত্য এই কথাটা শুধু পুরুষ সম্বন্ধে সত্য নয়। অনধিকার প্রবেশ গল্পের নায়িকা জয়কালী সম্বন্ধেও লেখক রবীন্দ্রনাথই মন্তব্য করেছেন, কর্মদক্ষ পল্লীর সব ক্রিয়াকর্মে বিপদে সম্পদে নিরলস এই দীর্ঘকার কঠিন বিধবাটি বিধতার কঠোর নিয়মদণ্ডের ন্যায় পল্লীর মস্তকে উপর উদ্যত হয়েছিলেন। অথচ তাহার মতো অত্যন্ত একাকিনী কেহ ছিল না। যতই জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছান রবীন্দ্রনাথ, ততই সামাজিক, সাহিত্যিক, আন্তর্জাতিক নানা পরিস্থিতির কারণে মগ্ন হয়ে যায় নিঃসঙ্গতার গভীরতা। স্বামী স্ত্রীর সম্পর্কহীনতা জনিত নিঃসঙ্গতার সঙ্গেও রবীন্দ্রনাথের প্রত্যক্ষ পরিচয়ের অভিজ্ঞতা ছিল। কাদম্বিনী দেবী আত্মহত্যা করেছিলেন। রবীন্দ্র জীবনীকার অনুমান করেছেন নানা কারণে সম্ভবত এক ধরনের একাকিত্ব বোধ তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। বড় মেয়ের মাধুরীলতার দাম্পত্য জীবনের ব্যর্থতা তিনি প্রত্যক্ষ করেছেন। কনিষ্ঠা কন্যা মীরার দাম্পত্য জীবনের জটিলতাও রবীন্দ্রনাথকে কম বিব্রত করেনি। স্বামী স্ত্রী যখন মানসিক বিচ্ছিন্নতার ফলে পরস্পর নিঃসম্পর্কিত মানুষ হয়ে যায়, তখন সে মর্মান্তিক বেদনা তার সঙ্গে এইভাবে রবীন্দ্রনাথ পরিচিতি ছিলেন। আর যে চূড়ান্ত সত্তাগত নিঃসঙ্গতা জড়িয়ে আছে অস্তিত্বের শেকড়ে, তা কবির নির্বাক ছবিগুলিতে চিত্রিত নরনারীর স্তব্ধ নাটকীয়তায়, ভাষাহীনতায় ভাষা পায়। এই সব ছবির ভাব কেমন যেন বিষাদ মাখা। নারীদের মুখে আছে বেদনা ঘন, স্তম্ভিত, বিষণ্ণ গম্ভীর সুদূরতা। তার কথা সাহিত্যেও দাম্পত্য সম্পর্কের মধ্যে মানুষের একাকিত্বের রূপায়ণে পেয়ে যায় কবির আশ্র প্রশান্তির অন্তরালে দ্বিধাদীর্ণ মথিত সংশয়কে। বিশেষ করে দাম্পত্য সম্পর্কের রূপায়ণে, কারণ সেখানেই ভিন্ন নারী ভিন্ন নর স্বাতন্ত্র্য হারিয়ে এক সত্তায় অভিন্ন হয়ে যেতে পারে। কিন্তু সেই চূড়ান্ত সম্পর্কে যখন ভাঙন ধরে, তখন যুগলের যে নিঃসঙ্গতা, তেমন নিঃসঙ্গতা আর কোথাও নেই। তাই বিশেষ করে এই গল্পগুলিতে, এইসব উপন্যাসে বিচ্ছিন্ন মানুষ ও তার সত্তাকে যাচাই করা হয়ে যায় তার সঙ্গহীনতার ভয়ঙ্কর ব্যথাকে। যোগসূত্রের অভাবে মানুষের যে অসম্পূর্ণ অস্তিত্ব, সেই খণ্ডিত অস্তিত্বকে। এইভাবে একটি সীমাবদ্ধ ক্ষেত্রের মধ্য দিয়ে যেন ফুটে ওঠে আধুনিক মানুষের শূন্যতা ও একাকিত্বের ব্যাপ্ত অভিজ্ঞতার পূর্বাভাস। সমাপ্ত। বন্ধুরা, এই অডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। তাহলে দেখা হবে পরের অডিওতে। ধন্যবাদ।